নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সবাইকে স্বাগত। আমি সহেলি ঘোষ, হাওড়ার মহিয়ারি কুন্টু চৌধুরী ইনস্টিটিউশনের ভূগোল বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এই বিষয়ের সমভূমি অংশটি। প্রথমেই আমরা জেনে নেব খুব সংক্ষেপে যে ভূমিরূপ বিষয়টি কি। ভূমির আকৃতি, গঠন, ঢাল, উচ্চতা, বন্ধুরতা ভিত্তিতে আমরা ভূপৃষ্ঠের কিছু চেহারা বা পৃথক পৃথক রূপ দেখতে পাই, যাকে আমরা ভূমিরূপ বলে অভিহিত করি। তো এই আকৃতি, গঠন, উচ্চতা, ভূমির ঢাল, বন্ধুরতার ভিত্তিতে ভূমিরূপকে আমরা তিন ভাগে ভাগ করি। দেখো আমাদের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি পর্বত, মালভূমি এবং সমভূমি। আজকের আমাদের আলোচ্য বিষয় সমভূমি। প্রথমে আমরা জেনে নেব যে সমভূমি কাকে বলে। সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য উঁচু, অল্প ঢাল বিশিষ্ট উপরিভাগ সমতল বা তরঙ্গায়িত এবং সুবিস্তৃত ভূমিরূপকে বলা হয় সমভূমি। সমভূমির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের মধ্যে থাকে। এবার দেখো এই পাই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর সমগ্র স্থলভাগের 53% বা 53% সমভূমির অধিকারে থাকে। বাকি 30% মালভূমির আন্ডারে, আর বাকি 17% ভূমিরও পর্বত্য অঞ্চল বা পর্বত। এবার আমরা নেক্সট দেখে নিই ভারতে আমাদের কি কি সমভূমি আছে। দেখো ভারতের একদম উত্তর পশ্চিমে আমরা দেখতে পাচ্ছি রাজস্থান সমভূমি, তারপর পাঞ্জাব হরিয়ানা সমভূমি, গাঙ্গেয় ব্রহ্মপুত্র সমভূমি, আর ভারতের ম্যাপে দেখো পশ্চিম উপকূলীয় সমভূমি আর পূর্ব উপকূলীয় সমভূমি। এবার আমরা দেখি এই পৃথিবীর মানচিত্রে কি ধরনের আমরা সমভূমি এখন লক্ষ্য করছি। দেখো বেশিরভাগ যে আমরা পৃথিবীতে সমভূমিগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নদী গঠিত সঞ্চয় কার্যের ফলে সমভূমি, অর্থাৎ নদী অববাহিকার সমভূমি। আমরা একটু দেখে নিই। দেখো আমরা উত্তর আমেরিকায় দেখি এই 1 নম্বর যে লেখা আছে এটা হচ্ছে ইউকন নদী গঠিত সমভূমি। তারপরেই দেখো ম্যাকেঞ্জি নদী গঠিত সমভূমি। তারপরে 3 নম্বর লেখা আছে এটা নেলসন নদী গঠিত সমভূমি। তারপরে এই যে 5 নম্বর লেখা আছে এটা হচ্ছে সেন্ট লরেন্স নদী অববাহিকার সমভূমি। তার ঠিক নিচে দেখো এই জায়গাটা হচ্ছে মিসিসিপি নদী গঠিত সমভূমি। এবার দক্ষিণ আমেরিকায় দেখো এই বিরাট অংশটা হচ্ছে আমাজন নদী গঠিত সমভূমি, ঠিক তার নিচেই রয়েছে পারানা নদী অববাহিকার সমভূমি। এবার দেখো আফ্রিকায় যাচ্ছি, এই 8 নম্বর লেখা আছে এই অংশটা হচ্ছে নাইজার নদী গঠিত সমভূমি। তারপরের অংশটা হচ্ছে চাঁদ হ্রদের দ্বারা গঠিত সমভূমি। তারপরে দেখো 11 নম্বর লেখা আছে এইটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ, তার অববাহিকার সমভূমি। ঠিক তার নিচে রয়েছে কঙ্গো নদী গঠিত সমভূমি। তার নিচে হয়েছে, তার ঠিক নিচে যেটা 12 নম্বর লেখা আছে সেখানে রয়েছে জাম্বেসি নদীর সমভূমি। আর তার ঠিক নিচে এখানে 26 নম্বর লেখা আছে যেটা, সেটা হচ্ছে অরেঞ্জ নদী গঠিত সমভূমি। এবার আমরা ইউরোপে যাই, দেখো এখানে যে সবুজ রঙের অংশ 25 নম্বর লেখা আছে এটা হচ্ছে দানিউব নদী গঠিত সমভূমি। এবার মধ্যপ্রাচ্যে এখানে রয়েছে টাইগ্রিস সমভূমি। এবার চলে আসছি আমরা ইউরেশিয়ার অংশে। স্লাইডে দেখো এই অংশটায় রয়েছে ভলগা নদী গঠিত সমভূমি। তারপরে রয়েছে ওব নদী গঠিত সমভূমি, তারপরে ইনিসি নদীর অববাহিকার সমভূমি, তারপরে রয়েছে লেনা নদীর অববাহিকার সমভূমি, তারপর কলিমা নদীর অববাহিকার সমভূমি, ঠিক তার নিচে রয়েছে আমুর নদী গঠিত সমভূমি। তারপরে চীনের এখানে আছে হোয়াংহো নদী গঠিত সমভূমি, তার নিচে
ইয়াংসি নদী অববাহিকার সমভূমি, তারপরে আছে ভারতের এখানে দেখো গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, তার ঠিক উপরে সিন্ধু নদী গঠিত সমভূমি, এবং অস্ট্রেলিয়ায় মারে ডার্লিং নদী অববাহিকার সমভূমি। তাহলে এতগুলো যে সমভূমি দেখলাম, তাহলে প্রত্যেকটাই আমরা দেখলাম নদী গঠিত সমভূমি। সুতরাং সারা পৃথিবীতে যত রকমের সমভূমির কথা আমরা পড়ব, সব থেকে বেশি সমভূমি রয়েছে নদী অববাহিকার সমভূমি। এবার আমরা দেখি ভারতের বৃহত্তম সমভূমি কোনটি, এই গাঙ্গেয় সমভূমি, ঠিক আছে। আর পৃথিবীর বৃহত্তম সমভূমি হচ্ছে ইউরেশিয়ার সমভূমি। এবার আমরা সমভূমির কিছু বৈশিষ্ট্য জানব। প্রথমে উচ্চতার নিরিখে আমরা যদি বলি, তাহলে সমুদ্রপৃষ্ঠের প্রায় একই সমতলে অবস্থিত হয় এবং গড় উচ্চতা 300 মিটারের মধ্যে থাকে। ঢাল তো অতি মৃদু, প্রতি কিলোমিটারে 5 মিটারের মতো। নেক্সট বন্ধুরতা, উপরিভাগ প্রায় সমতল, কোথাও তরঙ্গায়িত, এবং আপেক্ষিক উচ্চতা অতি সামান্য। আপেক্ষিক উচ্চতা বলতে বোঝায় কোনো স্থানের সর্বোচ্চ উচ্চতা আর সর্বনিম্ন উচ্চতার মধ্যে পার্থক্য। এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন উচ্চতার পার্থক্য সমভূমির ক্ষেত্রে অতি সামান্য হয় বলেই আপেক্ষিক উচ্চতা হচ্ছে সামান্য। নেক্সট হচ্ছে বিস্তার। নদী অববাহিকা বা সমুদ্র ও হ্রদের উপকূলে দিগন্ত প্রসারিত বিস্তীর্ণ এলাকাব্যাপী সমভূমির অবস্থান আমরা লক্ষ্য করি। আর মাটির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে সমভূমির নরম মাটির স্তর দ্বারা আবৃত থাকে এবং ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সুস্থিত একটা স্থান। আর যেটা একটু আগে আমি বলছিলাম যে ভূ আলোড়ন, ক্ষয় এবং সঞ্চয় কার্যের দ্বারা গড়ে ওঠে সমভূমি, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় প্রাকৃতিক শক্তি সঞ্চয় কার্যের ফলেই সমভূমির প্রাধান্য লাভ করে। যে কারণে আমরা দেখলাম পৃথিবীর মানচিত্রে অনেক বিশাল একটা এলাকা জুড়ে সমভূমির অবস্থান আমরা লক্ষ্য করছি, অর্থাৎ সঞ্চয় কার্যের প্রাধান্যই সমভূমির ক্ষেত্রে প্রাধান্য লাভ করে। নেক্সট আমরা এবার দেখব উৎপত্তির ভিত্তিতে সমভূমির শ্রেণীবিভাগ। দেখো তিনটে বিষয় আছে, একটা হচ্ছে ভূগাঠনিক সমভূমি, ক্ষয়জাত সমভূমি এবং সঞ্চয়জাত সমভূমি। প্রথমে আমরা চলে যাব ভূগাঠনিক সমভূমিতে। ভূত্বক গঠনকালে নিজে নিজেই বা ভূ আলোড়নের ফলে সমুদ্রপৃষ্ঠে সম উচ্চতায় এই ভূগাঠনিক সমভূমি গঠিত হয়। নেক্সট আমরা চলে যাব ক্ষয়জাত সমভূমি। দেখো এক্ষেত্রে যেহেতু ক্ষয়, তাহলে ক্ষয় ক্রিয়া প্রাধান্য পাবে, তাহলে বিভিন্ন প্রাকৃতিক শক্তির সুদীর্ঘকাল ধরে উচ্চভূমি বা মালভূমি বা পার্বত্যভূমি ক্ষয়ে প্রাপ্ত হয়ে নিচু হয়ে এই ক্ষয়জাত সমভূমি সৃষ্টি করে। নেক্সট সঞ্চয়জাত সমভূমি। এক্ষেত্রে সঞ্চয়জাত মানে বুঝতেই পারছি যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা সুদীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠে অবনমিত বা ক্ষয়প্রাপ্ত অংশে পলি, বালি, কাদা, গ্রাবরেখা, লোয়েস, লাভা প্রভৃতি সঞ্চিত ও ভরাট হয়ে সঞ্চয়জাত সমভূমির সৃষ্টি করে। এবার আমরা একটা একটা করে প্রত্যেকটা সমভূমির ভাগ আরো ডিটেলে জানব। দেখো প্রথমে আমরা চলে এলাম ভূগাঠনিক সমভূমি। ভূগাঠনিক সমভূমির তিনটে ভাগ আছে। প্রথম হচ্ছে গাঠনিক সমভূমি, দ্বিতীয় উন্নত সমভূমি এবং তৃতীয় হচ্ছে অবনত সমভূমি। প্রথমে আমরা গাঠনিক সমভূমিটা পড়ব। গাঠনিক সমভূমি বা টেকটনিক প্লেন। ভূ আন্দোলনের প্রভাবে কি হয়, শিলাস্তর ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালভাবে বা অনুভূমিকভাবে বিন্যস্ত থেকে আপনা আপনি বা স্বাভাবিকভাবে এই ভূগাঠনিক সমভূমি সৃষ্টি করে। তাহলে দেখো সংজ্ঞা থেকে আমাদের বৈশিষ্ট্যটা বেরিয়ে আসছে কি না, প্রথমত এই ভূগাঠনিক সমভূমির শিলাস্তর কি হয়, ভূপৃষ্ঠের সঙ্গে পরস্পর সমান্তরাল বা অনুভূমিকভাবে থাকে। দ্বিতীয়ত যেটা আমরা বৈশিষ্ট্য হিসেবে বলবো সেটা হচ্ছে ভূ আলোড়ন দ্বারা এটা স্বাভাবিক বা আপনা আপনিভাবে গড়ে ওঠে। আর এই সুউচ্চ ভূমিটা সেটা সুপ্রাচীন হয় এবং সেটাই ক্ষয়ের সান্নিধ্যে এসে এই ভূগাঠনিক সমভূমিতে পরিণত হয়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি রাশিয়ার উচ্চভূমির কথা, যেটা আস্তে আস্তে একটি ক্ষয়জাত ভূগাঠনিক সমভূমিতে পরিণত হয়েছে। নেক্সট চলে আসছি উন্নত সমভূমি।
উন্নত সমভূমির সংজ্ঞা হিসেবে আমরা বলবো যে ভূ আলোড়নের ফলে সমুদ্রের অগভীর অংশ বা স্থলভাগের নিচু অংশ আস্তে আস্তে উত্থিত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে আমরা বলছি উন্নত সমভূমি। উদাহরণ দেখো, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতের পূর্ব উপকূলে করমণ্ডল উপকূল, যেটা উত্থিত হয়ে এই সমভূমির সৃষ্টি হয়েছে। পাশে করমণ্ডল কোস্টের আমি ছবিও দিয়েছি, দেখে নাও। নেক্সট যে ভূগাঠনিক সময় সেটা হচ্ছে অবনত সমভূমি। এটা কি হচ্ছে যে অবনত সমভূমিতে ভূ আন্দোলনের প্রভাবে উঁচু স্থান বসে গিয়ে এই সমভূমি অবনত সমভূমি সৃষ্টি করছে। আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, দেখো এশিয়ার এখানে আরাল সি বা আরাল সাগরের নিচে ঠিক তুরানের নিম্নভূমি, পাশে তুরানের নিম্নভূমির ছবি দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের ক্ষয়জাত সমভূমিতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 6 রকমের সমভূমি গড়ে উঠেছে। প্রথমটা হচ্ছে দেখো সমপ্রায় ভূমি, তারপরে পেডিপ্লেন, তরঙ্গ কর্তৃত সমভূমি, পেডিমেন্ট, হৈমবাহিক ক্ষয়জাত সমভূমি আর কার্স্ট সমভূমি। প্রথমে আমরা পড়ব সমপ্রায় ভূমি সম্পর্কে। দেখো সমপ্রায় ভূমি বা এর ইংলিশ পরিভাষা হচ্ছে পেনিপ্লেন। এটা দেখা যায় আর্দ্র অঞ্চলে, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে আর্দ্র অঞ্চলে সুদীর্ঘকাল ধরে নদ নদীর ক্ষয় কার্যের ফলে উচ্চ প্রাচীন ভূভাগ আস্তে আস্তে মৃদু ঢালযুক্ত কিছুটা ঢেউ খেলানো বা তরঙ্গায়িত অবস্থায় সমপ্রায় ভূমির সৃষ্টি করে। তাই এই সমভূমিকে বলা হয় সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন। এবার সমপ্রায় ভূমির আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। প্রথমত আমাদের সংজ্ঞা থেকে বেরিয়ে এসছে প্রথম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আর্দ্র অঞ্চলে দেখতে পাওয়া যায় নদীর ক্ষয়কার্যের ফলে এবং প্রাচীন ভূভাগ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হচ্ছে এই সমপ্রায় ভূমিতে। 2 নম্বর হচ্ছে দেখো মৃদু ঢেউ খেলানো, মৃদু ঢালযুক্ত এবং কিছুটা ঢেউ খেলানো, এবং উপরিভাগটা দেখতে হয় কচ্ছপের পিঠের মতো উত্তল প্রকৃতির। দেখো এইখানে ছবিটা দেখো, খানিকটা কচ্ছপের পিঠের মতনই দেখতে লাগছে। আর এই সমপ্রায় ভূমির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যে সমস্ত অংশগুলো কঠিন শিলা গঠিত সেগুলো ক্ষয় প্রতিরোধ করে নিজেদের অস্তিত্বকে বজায় রাখে নাতি উচ্চ ঢিপির আকারে, যেগুলোকে আমরা বলি মোনার্ড নক। আচ্ছা, নেক্সট আমরা যে উদাহরণ হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের রাঁচি হাজারিবাগ সমভূমি, ঝাড়খণ্ডে। নেক্সট ক্ষয়জাত সমভূমিতে পড়বো আমরা পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি। পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমির সংখ্যা হিসেবে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে মরু বা প্রায় মরু অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে কি হয়, পর্বতের ঢাল বরাবর বিভিন্ন শিলাখণ্ড সঞ্চিত হয়ে এই সমপ্রায় ভূমি বা পেডিপ্লেন বা মরু সমপ্রায় ভূমি সৃষ্টি করে। তো এই পেডিমেন্ট যে অংশটা সেটা যেহেতু পর্বতের ঢাল বরাবর গঠিত হয়, তাই বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি হয়। এবং এক্ষেত্রেও আমরা ওই আগের মোনার্ড নকের মতো ইনসেলবার্জ দেখতে পাই, এবং ইনসেলবার্জের পাদদেশেই মূলত আমরা এই পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমিটা দেখতে পাচ্ছি। তাহলে এর বৈশিষ্ট্য হিসেবে আমরা কি বলবো না, মরু বা মরুপ্রায় অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি হচ্ছে, ইনসেলবার্জের পাদদেশীয় ঢালের উচ্চ অংশ অবস্থিত হচ্ছে এবং পর্বতের ঢাল বরাবর মৃদু ঢালু এবং বড় বড় শিলাচূর্ণের দ্বারা আবৃত হচ্ছে, এবং স্থানীয় যে প্লায়া হ্রদ তার থেকে বেশ অনেকটা উচ্চতায় অর্থাৎ অধিক উচ্চতায় অবস্থান করতে দেখা যাচ্ছে। দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছি আমরা ঠিক পর্বতের যে ঢাল বরাবর এই পেডিমেন্ট সৃষ্টি হয়েছে, এবং এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আটলাস পর্বতের পাদদেশীয় সমভূমি। নেক্সট যে ক্ষয়জাত সমভূমিটা আমরা পড়বো সেটা হচ্ছে পেডিপ্লেন। পেডিপ্লেন হচ্ছে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সুদীর্ঘকাল ধরে সমগ্র মরুভূমিটা শিলাচূর্ণ বালিতে আবৃত হয়ে এই
পেডিপ্লেন সমভূমির সৃষ্টি করে। তাহলে আগের যে স্লাইডে আমরা দেখলাম যে পেডিমেন্ট পাদদেশীয় সমভূমি, এটাও মরু অঞ্চলে, কিন্তু এটা বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি হচ্ছে এবং পর্বতের ঢাল বরাবর সৃষ্টি হচ্ছে। কিন্তু পেডিপ্লেনে কিন্তু শুধু বায়ুর ক্ষয়কার্যের ফলেই কিন্তু সমগ্র মরুভূমি অঞ্চল জুড়ে এইটা দেখতে পাওয়া যাচ্ছে পেডিপ্লেনটা, এবং শিলাচূর্ণের পাতলা একটা আস্তরণ দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এটার সঙ্গে ওটার ডিফারেন্স হয়ে গেল যে ওটা বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে, আর পেডিপ্লেনটা হচ্ছে শুধু বায়ুর ক্ষয়কার্যের ফলে এবং সমগ্র মরুভূমি জুড়ে এর অবস্থান। আচ্ছা, নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে এটা অবতল প্রকৃতির, আর বালি, কাঁকড়, নুড়ি, প্রস্তরখণ্ড দ্বারা আবৃত হয়, এবং এক্ষেত্রেও আমরা সেই মোডার্ন নকের মতো দেখতে পাই যে মরু অঞ্চলে যে সমস্ত অংশগুলো কঠিন শিলা দ্বারা গঠিত সেগুলো ক্ষয় প্রতিরোধ করে নিজেদের অস্তিত্ব বজায় রাখে এবং এদের নাম হয় ইনসেল বার্জ। এবার তোমরা ছবিতে দেখো যে এই যে পেডিপ্লেন সেটা এক এক জায়গায় স্থানীয়ভাবে এক এক নামে পরিচিত হয়। যেমন আলজেরিয়ার ক্ষেত্রে আমরা দেখি শিলা, ছোট ছোট শিলাখণ্ড, প্রস্তরখণ্ড এবং তার সঙ্গে বালি মিশ্রিত অবস্থায় যে পেডিপ্লেন সৃষ্টি করে তার নাম হচ্ছে রেগ। এবং লিবিয়া এবং মিশরে এই রেগই তাদের স্থানীয়ভাবে নাম হয়ে যায় সেরির। এরপর দেখো সাহারা মরুভূমিতে আমরা দেখতে পারি যে সমগ্র মরু অঞ্চলটা বালি দ্বারা আবৃত হয়ে যার স্থানীয় নামকরণ হয় আর্ক। তাহলে এই পেডিপ্লেনটার নাম হচ্ছে সাহারা মরুভূমিতে বালিময়, সেটা হচ্ছে আর্ক। আর সাহারাতেই আবার দেখতে পাওয়া যায় প্রস্তরময় পেডিপ্লেন, যেটাকে আমরা নাম দিই হামাদা, স্থানীয়ভাবে একে বলা হয় হামাদা। নেক্সট যে ক্ষয়জাত সমভূমিটায় আমরা যাব সেটা হচ্ছে তরঙ্গ কর্তৃত সমভূমি। দেখো, সমুদ্র উপকূলে সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে কি হয়, তরঙ্গ কর্তৃত মঞ্চরূপে এই সমভূমি অবস্থান করছে। এবং এই যে তরঙ্গ কর্তৃত মঞ্চ হিসেবে অবস্থান করছে এটা কিন্তু একটা সংকীর্ণ সমভূমি হিসেবে অবস্থান করছে। দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সমুদ্রের ঢেউ ক্রমাগত লেগে লেগে এই উপকূলবর্তী উচ্চভূমিটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে তরঙ্গ কর্তৃত মঞ্চরূপে সংকীর্ণ সমভূমি হিসাবে অবস্থান করছে। তাহলে এর বৈশিষ্ট্য হিসেবে আমি ফার্স্টেই যেটা বলতে হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের দ্বারা গড়ে ওঠে। দ্বিতীয়ত হচ্ছে যে তরঙ্গ কর্তৃত মঞ্চরূপে সংকীর্ণ সমভূমি হিসাবে অবস্থান করছে, আর অবশ্যই সমুদ্র উপকূল বরাবর অবস্থান করছে দেখতে পাচ্ছি, আর সমুদ্র পৃষ্ঠের সম উচ্চতায় অবস্থান করে। আচ্ছা, এর উদাহরণ হিসেবে আমি বলতে পারি নরওয়ের উপকূল ভাগে যে সমভূমি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তরঙ্গ কর্তৃত সমভূমি বা ওয়েভ কাট প্লেন। নেক্সট আমরা যে ক্ষয়জাত সমভূমিতে আসবো সেটা হচ্ছে হৈমবাহিক ক্ষয়জাত সমভূমি। হৈমবাহিক ক্ষয়জাত সমভূমি কোথায় দেখতে পাওয়া যাবে? দেখো, হৈমবাহিক কথাটা আসছে হিমবাহ থেকে, তার মানে মেরু সংলগ্ন মহাদেশীয় হিমবাহের ক্ষয় কার্যের ফলে কি হয়, অসমতল ভূভাগটা আস্তে আস্তে নিম্ন সমভূমিতে পরিণত হয় এবং তখন তাকে বলা হয় হৈমবাহিক ক্ষয়জাত সমভূমি। এই হৈমবাহিক ক্ষয়জাত সমভূমির বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমে যেটা হবে সেটা হচ্ছে সংজ্ঞা থেকেই বেরিয়ে এসছে যে মেরু সংলগ্ন এবং মহাদেশীয় হিমবাহ অধ্যুষিত অঞ্চলে এই সমভূমির অবস্থান দেখতে পাবো, এবং হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই সমভূমি গড়ে ওঠে। উচ্চতা খুবই কম হয়, শিলাস্তরে খাঁজকাটা দাগ আমরা দেখতে পাই, আর বহু গোলাকার পাহাড় ও চওড়া উপত্যকা থাকে। আচ্ছা, ক্যানাডিয়ান শিল্ডের কিছু অংশে আমরা এরকম হৈমবাহিক ক্ষয়জাত সমভূমি লক্ষ্য করি। নেক্সট এবং লাস্ট ক্ষয়জাত সমভূমি হচ্ছে কার্স্ট সমভূমি। এই কার্স্ট সমভূমি যেটা, সেটা হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চলে সৃষ্টি হয়, মূলত কার্বনেশন এবং দ্রবণ ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে এই কার্স্ট সমভূমি গঠিত হয়। কিভাবে হয় না, চুনাপাথর গঠিত অঞ্চলে কি হয়, বৃষ্টির জল যখন পতিত হয় তখন বৃষ্টির জলের সাথে কার্বন ডাই অক্সাইড মিশে কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে, অর্থাৎ H2O প্লাস CO2 দ্যাট ইজ H2CO3।
এই কার্বনিক অ্যাসিড সমন্বিত বৃষ্টির জল যখন চুনাপাথরযুক্ত অঞ্চলে বা কার্বনেট সমৃদ্ধ অঞ্চলে পড়ছে তখন সেখানে দ্রবীভূত হয়ে যাচ্ছে শিলাস্তর এবং সেটা দ্রবীভূত হয়ে ক্ষয়ীভূত হয়ে অপসারিত হচ্ছে। ফলে সমগ্র ছবিটায় দেখো সমগ্র অঞ্চলটা অনেক ছিদ্র শুকো বা বড় বড় ছিদ্রযুক্ত ফাটল দারণযুক্ত একটা বিশাল সমভূমি সৃষ্টি করে, যাকে আমরা কার্স্ট সমভূমি বলি। আচ্ছা, এই তাহলে কার্স্ট সমভূমির বৈশিষ্ট্য প্রথমেই আমরা বলবো যে চুনাপাথর গঠিত অঞ্চলে সৃষ্টি হবে। 2 নম্বর হচ্ছে কার্বনেশন আর দ্রবণ ক্ষয় প্রক্রিয়ায় এই সমভূমি গঠিত হবে। আর অনুচ্চ টিলা, যাকে কার্স্ট টাওয়ার বলি, সেই কার্স্ট টাওয়ার আমরা দেখতে পাই। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ক্রোয়েশিয়া সমভূমির কথা। নেক্সট আমরা চলে যাব সঞ্চয়জাত সমভূমিতে। আচ্ছা, সঞ্চয়জাত সমভূমির কিন্তু অনেকগুলো ভাগ আছে। প্রথম ভাগ হচ্ছে নদীজ সমভূমি। এই নদীজ সমভূমির আন্ডারে দেখো আরও 4টে ভাগ আছে: পিডমন্ট সমভূমি, পলল সমভূমি, প্লাবন সমভূমি এবং বদ্বীপ সমভূমি। আর আছে উপকূলীয় সমভূমি, হ্রদ সমভূমি, হৈমবাহিক সঞ্চয়জাত সমভূমি, এর আগে আমরা ক্ষয়জাত বলেছিলাম, এবার আমরা সঞ্চয়জাত সমভূমির কথা বললাম, লোয়েস সমভূমি, লাভা সমভূমি, বাজাদা সমভূমি। এবং এগুলো আমরা প্রত্যেকটাই একটা একটা করে জানবো। প্রথমে আমরা চলে যাব নদীজাত সমভূমির আন্ডারে পিডমন্ট সমভূমি। পিডমন্ট মানেই হচ্ছে পর্বতের পাদদেশ। সুতরাং আমরা কি এর সংজ্ঞা হিসেবে কি বলবো না, যখন একটা নদী তার পার্বত্য গতি ছেড়ে যখন পর্বতের পাদদেশে অর্থাৎ মধ্যগতিতে প্রবেশ করছে তখন তার হঠাৎ করে কি হয়, স্পিডটা কমে যায়। তার জন্য স্পিড মানে গতিবেগটা কমে যাচ্ছে। তখন কি হচ্ছে, নদী বাহিত যে সমস্ত পদার্থগুলো ছিল অর্থাৎ বোল্ডার, নুড়ি, কাঁকড়, সেগুলো আস্তে আস্তে পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে একটা ত্রিকোণাকার শেপের একটা সমভূমি সৃষ্টি করে, যাকে আমরা বলি পিডমন্ট সমভূমি। তাহলে পিডমন্ট সমভূমির বৈশিষ্ট্য কি দাঁড়ালো না, পর্বতের পাদদেশে নদী দ্বারা গঠিত হবে। 2 নম্বর হচ্ছে নদীবাহিত বোল্ডার, নুড়ি, কাঁকড়, পলি, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে এই পিডমন্ট সমভূমি সৃষ্টি হয়। দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি পিডমন্ট সমভূমি, আমি বলেছিলাম যে একটা আকৃতি একটু ত্রিকোণ আকার হয়। দেখো একটা ত্রিকোণ আকার মতো, একটা পাখার মতো দেখতে হয়, শঙ্কু আকৃতি। আমাদের উদাহরণ হিসেবে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তরাই ডুয়ার্স অঞ্চলের কথা বলতে পারি। নেক্সট হচ্ছে পলল সমভূমি। পলল সমভূমি আরেকটা উল্লেখযোগ্য সঞ্চয়জাত সমভূমি। সেটা হচ্ছে যে নদী অববাহিকার নিচু অংশে দীর্ঘকাল ধরে কি হয়, নদী বা জলস্রোতের দ্বারা বাহিত নুড়ি, বালি, কাঁকড়, পলি প্রভৃতি আস্তে আস্তে সঞ্চিত হয় এবং তারপরে সেটা ভরাট হয়ে পলল সমভূমি সৃষ্টি করে। এবার পলল সমভূমির বৈশিষ্ট্য হিসেবে প্রথমে এটাই বলবো যে নদী অববাহিকার নিচু অংশে সৃষ্টি হয় এবং দীর্ঘকাল ধরে পলির প্রথমে সঞ্চিত এবং ভরাট হয়ে এই সমভূমি সৃষ্টি করছে। 2 নম্বর যেটা বলবো সেটা ছবিতে একটু দেখো, যে নদী যেখান দিয়ে প্রবাহিত হয় তার ঠিক পার্শ্ববর্তী অংশে নবীন পলিগঠিত সমভূমি সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি খাদার। আর এই নদী থেকে একটু দূরে অর্থাৎ খাদার অংশ থেকে আরেকটু দূরবর্তী স্থানে প্রাচীন পলিগঠিত অংশ বা সমভূমি আমরা দেখতে পাই, যেটাকে আমরা বলি ভাঙ্গর। এবং পলল সমভূমি মানেই হচ্ছে সেখানে একই সঙ্গে আমরা পুরনো পলি এবং নতুন পলির অস্তিত্ব দেখতে পাবো। আর এই পলল সমভূমি মানেই হচ্ছে সেটা বিস্তীর্ণ উর্বর সমভূমি এবং একই সঙ্গে কৃষি সমৃদ্ধ। আচ্ছা, আমরা এর উদাহরণ হিসাবে বলবো আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গার যে শেষের দিকটা ভাগীরথী, সেই ভাগীরথীর পূর্বাংশে আমরা খাদার অংশ দেখতে পাই এবং ভাগীরথীর পশ্চিমাংশে, যেটাকে আমরা রাঢ় অঞ্চল বলি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাঙ্গর ধরনের পলল সমভূমি। এবার আমরা নেক্সট যে নদীজাত সমভূমি সেটাই যাব। সেখানে আমরা কি দেখছি, প্লাবন সমভূমি। প্লাবন সমভূমিতে আমরা কি দেখছি, যে প্লাবন মানে কি, বন্যা। তার মানে নদীর
মধ্য এবং নিম্ন গতিতে বন্যার ফলে কি হয়, পলি বছরের পর বছর সঞ্চিত হয়ে আস্তে আস্তে এই প্লাবন সমভূমি সৃষ্টি করে। তাহলে দেখো প্লাবন সমভূমির বৈশিষ্ট্য হিসেবে প্রথমেই আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে নদীর মধ্য এবং নিম্নগতিতে বন্যার কারণে এই প্লাবন সমভূমি সৃষ্টি হবে এবং প্রতি বছর নতুন পলি কাদা সঞ্চিত হয় এবং ততই উর্বরতার মাত্রা বাড়তে থাকে। অর্থাৎ প্লাবন সমভূমি মানেই হচ্ছে সেটা অত্যন্ত উর্বর হবে। আর প্লাবন সমভূমি মানেই কিন্তু এই ছবিতে দেখো ঠিক নদী খাতের পাশেই স্বাভাবিক বাঁধ গড়ে ওঠে, অর্থাৎ প্লাবন স্বাভাবিক বাঁধ তারপরে প্লাবন সমভূমি, অর্থাৎ প্লাবন সমভূমির সহায়ক বা ইমিডিয়েট পাশেই কে থাকছে, স্বাভাবিক বাঁধ সেটা গড়ে উঠছে। এবং এই প্লাবন সমভূমিতে নদী অত্যন্ত আঁকা বাঁকা পথে প্রবাহিত হয় যাকে বলা হয় মিয়েন্ডার, এবং এই আঁকা বাঁকা পথে প্রবাহিত হওয়ার জন্য মিয়েন্ডার সৃষ্টি হওয়ার কারণে এখানে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ, জলাভূমি ইত্যাদি দেখা যায়। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে আমরা যেহেতু গঙ্গার মধ্য এবং নিম্নগতিটা দেখতে পাচ্ছি এখানে, তাই জন্য এখানে আমরা প্রচুর প্লাবন ভূমি দেখতে পাচ্ছি। নেক্সট আমরা চলে যাব বদ্বীপ সমভূমি, এটা নদীজাত সমভূমির শেষ ভাগ। বদ্বীপ সমভূমি হচ্ছে নদীবাহিত বোঝা, নদী একেবারে নিম্ন গতিতে এসে মোহনার কাছে নদী গর্ভে বা অগভীর সমুদ্রে আস্তে আস্তে সঞ্চিত হয় এবং সেটা ক্রমশ ভরাট হয়ে বাংলার অক্ষর মাত্রাহীন বয়ের মতো বা গ্রিক অক্ষর ডেল্টার আকারে এক ধরনের সমভূমি সৃষ্টি করে, যেটাকে আমরা বলি বদ্বীপ সমভূমি বা ডেল্টা। এর বৈশিষ্ট্য তাহলে আপনি কি বলবো না, এর বৈশিষ্ট্য হচ্ছে যে নদীবাহিত বোঝা নদীর মোহনায় নদী গর্ভে বা অগভীর সমুদ্রে সঞ্চিত হয়ে এবং ক্রমশ ভরাট হয়ে সৃষ্টি হচ্ছে। 2 নম্বর হচ্ছে যেটা আমরা এক্ষুনি বললাম যে আকৃতি বাংলার অক্ষর মাত্রাহীন বয়ের মতো বা গ্রিক লেটার ডেল্টার মতো। আরেকটা হচ্ছে এর উচ্চতা প্রায় সমুদ্র পৃষ্ঠের সমান সমান থাকে, মোটামুটি গড় উচ্চতা আমরা দেখতে পাই 15 মিটারের মধ্যে থাকে। যেহেতু সমুদ্র সংলগ্ন অবস্থায় থাকে এই বদ্বীপ সমভূমি, সুতরাং এর মাটি কি হবে, জোয়ার দ্বারা প্লাবিত এবং খুব স্বাভাবিকভাবে কি হবে, সেটা লবণাক্ত মাটি দেখা যাবে। এবং আরেকটা বিষয় সেটা খুব জরুরি, সেটা হচ্ছে এই বদ্বীপগুলোর আয়তন ক্রমশ সমুদ্রের দিকে বাড়তে থাকে। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে যে গঙ্গা ব্রহ্মপুত্রের যে বিশাল বদ্বীপ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এবার আমরা বাকি ভাগগুলোতে চলে যাব। আমরা যেমন আগে বলেছিলাম যে নদীজ সমভূমি পরে উপকূলীয় সমভূমি, হ্রদ সমভূমি, এইগুলো এবার আমরা পড়ব। প্রথমেই আমরা চলে যাব উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি দেখো, উপকূলীয় সমভূমি আসলে প্রাকৃতিক শক্তির ক্ষয়, সঞ্চয় কার্য এবং ভূ আলোড়নের মিলিত প্রভাবে সমুদ্র উপকূল বরাবর সৃষ্টি হচ্ছে। এই সমভূমি সংকীর্ণও হতে পারে আবার প্রশস্তও হতে পারে এবং অতি মৃদু ঢালে আস্তে আস্তে সমুদ্রের সাথে মিশে যায়। এবং এই উপকূলীয় সমভূমির আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক জলাভূমি, উপহ্রদ, বালিয়াড়ি এগুলো দেখতে পাওয়া যায়। যেমন আমাদের মালাবার কোস্টে, কেরালার মালাবার কোস্টে এই উপহ্রদগুলোকে আমরা বলি কয়াল, আবার বালিয়াড়িগুলোকে বলি টেরিস। তার মানে এইভাবে প্রচুর উপকূলীয় সমভূমিতে আমরা জলাভূমি, উপহ্রদ, বালিয়াড়ি দেখতে পাই। এবং উপকূলীয় যে সমভূমি তার মাটি কিন্তু বালি এবং লবণ মিশ্রিত থাকবে। উদাহরণ হিসেবে দেখো আমাদের ভারতের যে 2 উপকূল আছে, পশ্চিম উপকূলীয় সমভূমি আর পূর্ব উপকূলীয় সমভূমি, এই 2 সমভূমি কিন্তু প্রাকৃতিক শক্তির ক্ষয়, সঞ্চয় এবং ভূ আলোড়নের ফলে গঠিত হয়েছে। নেক্সট চলে যাব হ্রদ সমভূমি। হ্রদ সমভূমি হচ্ছে হ্রদে মিলিত নদী তার ক্ষয়জাত পদার্থ সঞ্চিত করে কালক্রমে হ্রদকে ভরাট করে নিচু ধরনের এক সমভূমি সৃষ্টি করে, যাকে বলা হয়
হ্রদ সমভূমি। হ্রদ সমভূমি কিন্তু সমুদ্র পৃষ্ঠের থেকে একটু বেশি উচ্চতায় অবস্থান করে। যেমন আমাদের উদাহরণ আছে যে ভারতের ক্ষেত্রে কাশ্মীর উপত্যকায়, দেখো কাশ্মীর উপত্যকা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উচ্চতা অর্থাৎ সুউচ্চতায় অবস্থান করে হ্রদ সমভূমি। এবং বড় হ্রদের মানে যে হ্রদটাকে ভরাট করছিল সেই বড় হ্রদের অবশিষ্ট অংশরূপে ছোট ছোট হ্রদ এবং কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোট নদীও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে উদাহরণ হিসেবে আমরা বললাম হ্রদ সমভূমির উদাহরণ কাশ্মীর উপত্যকা। নেক্সট আমরা চলে যাব আর এক ধরনের সমভূমি, সেটা হচ্ছে হৈমবাহিক সঞ্চয়জাত সমভূমি। এর আগে আমরা হৈমবাহিক ক্ষয়জাত সমভূমির কথা পড়েছিলাম, এবার পড়বো আমরা হৈমবাহিক সঞ্চয়জাত সমভূমির কথা। দেখো হৈমবাহিক সঞ্চয়জাত সমভূমি সৃষ্টি হয় মূলত মেরু সংলগ্ন মহাদেশীয় হিমবাহ অধ্যুষিত অঞ্চলে অথবা পার্বত্য উপত্যকা হিমবাহতেও কিন্তু আমরা এই হৈমবাহিক সঞ্চয়জাত সমভূমি দেখতে পাই। কি হয় না, পর্বতের ঢালে ও পর্বতের পাদদেশ বরাবর কি হয়, হিমবাহগুলো তাদের দ্বারা বাহিত গ্রাবরেখা, বোল্ডার ক্লে প্রভৃতি সঞ্চিত করে আস্তে আস্তে একটা নিম্ন ধরনের সমভূমি সৃষ্টি করে। আচ্ছা দেখো এই যে সমভূমিটা হৈমবাহিক সঞ্চয়জাত সমভূমি, সেখানে আমরা বললাম গ্রাবরেখার কথা। গ্রাবরেখা হচ্ছে হিমবাহ বাহিত পদার্থ যেগুলো হিমবাহ সঞ্চয় করে, সেই হিমবাহ বাহিত পদার্থগুলোকে আমরা গ্রাবরেখা বলি। তো মূলত এই হৈমবাহিক সঞ্চয়জাত সমভূমি তাহলে হিমবাহ বাহিত গ্রাবরেখা এবং বোল্ডার ক্লে সঞ্চিত হয়ে সৃষ্টি হয়। এবং এর আরেকটা নাম আছে বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। আর আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে, এটা আমরা একটু আগেও বললাম যে মেরু সংলগ্ন মহাদেশীয় হিমবাহ অধ্যুষিত অঞ্চলেও দেখতে পারি, আবার পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহের সংলগ্ন অঞ্চলে পর্বতের পাদদেশেও আমরা দেখতে পাই। এর উচ্চতা প্রথমেই বলেছি খুব কম হয়। আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে হিমবাহ বাহিত কোণযুক্ত বোল্ডার, অর্থাৎ একটু ছুচালো টাইপের বোল্ডারগুলো হয়, সেই কোণযুক্ত বোল্ডার নুড়ি পাথর দ্বারা আবৃত থাকে এই হৈমবাহিক সঞ্চয়জাত সমভূমি বা বহির্বিধৌত সমভূমি। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দেখো আমাদের দক্ষিণ আমেরিকার পম্পাসের কথা অথবা উত্তর আমেরিকার প্রেইরির কথা। এই দুটো সমভূমি কিন্তু হৈমবাহিক সঞ্চয়জাত সমভূমি। নেক্সট যে সমভূমিটা আমরা পড়ব সেটা হচ্ছে লোয়েস সমভূমি। দেখো লোয়েস সমভূমিটা কাকে বলে, বলছে মরু অঞ্চল থেকে বহু দূরে বায়ুর দ্বারা বাহিত বালি আস্তে আস্তে সেই দূরের যে নিম্নভূমি সেখানে সঞ্চিত হয়ে একটা সমভূমি সৃষ্টি করে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে বায়ু সেটা প্রথমে বহন করে নিয়ে যাচ্ছে লোয়েস বা বালিকে, এবং সেটা সঞ্চিত করছে এবং এই সমভূমি সৃষ্টি করছে। এবং মূল যে মরু অঞ্চলটা থেকে বায়ুটা সে বহন করে নিয়ে আসে সেটা কিন্তু অনেকটা দূরে গিয়ে সঞ্চয় করছে। তাহলে এই লোয়েস সমভূমির প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে মরু অঞ্চল থেকে বহু দূরের নিম্নভূমিতে বায়ুবাহিত বালির সঞ্চয়ের ফলে সৃষ্টি হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই নিম্ন সমভূমিটি কিন্তু বায়ুর বহন এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বায়ুর বহন কার্য এবং সঞ্চয় কার্য দুটোই আমরা একসঙ্গে লক্ষ্য করছি। নেক্সট হচ্ছে বায়ুবাহিত হলুদ বা ধূসর রঙের খনিজ সমৃদ্ধ সূক্ষ্ম লোয়েস পদার্থ দ্বারা এই লোয়েস সমভূমি আবৃত হয়। এবং আরও একটা বিষয় হচ্ছে যে এই লোয়েস সমভূমিটা বায়ু প্রবাহের দিকে ক্রমশ বিস্তার লাভ করে। তাহলে আমরা কি দেখলাম যে উদাহরণ হিসাবে যে দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে গোবি মরুভূমি থেকে বাহিত বালি সেটা কোথায় গিয়ে সঞ্চিত হচ্ছে, হুয়াংহো নদীর নিকটবর্তী অঞ্চলে, সেখানে লোয়েস সমভূমি সৃষ্টি করছে। এটাকে আমরা বলি একটা প্রকৃষ্ট উদাহরণ, এটা হুয়াংহো নদীর অববাহিকায় সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে লোয়েস সমভূমির সবচেয়ে ভালো একটা এক্সাম্পল।
নেক্সট আমাদের যে সমভূমিটা পড়বো সেটা হচ্ছে লাভা সমভূমি। লাভা সমভূমি হচ্ছে, লাভা নাম শুনেই বুঝতে পারছো যে ভূ অভ্যন্তরের যে ম্যাগমা থাকে সেই ম্যাগমা বিদার অগ্নুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠের ওপর নির্গত হয়ে অনুভূমিক লাভার স্তরযুক্ত যে সমভূমি সৃষ্টি করে তাকে আমরা বলি লাভা সমভূমি। অর্থাৎ আমরা দেখছি যে এই যে ম্যাগমাটা ভূ অভ্যন্তর থেকে বেরিয়ে আসছে সেটা দুরকমভাবে অগ্নুৎপাত হয়। প্রথমত হতে পারে খুব বিস্ফোরণ সহকারে লাভার বেরিয়ে আসছে, অথবা হতে পারে কোনো রকম বিস্ফোরণ ছাড়াই। তো বিদার অগ্নুৎপাত মানে হচ্ছে কোনো রকম বিস্ফোরণ ছাড়াই সুদীর্ঘকাল ধরে ধীরে ধীরে ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের ওপরে লাভা স্তর হিসাবে, অনুভূমিক লাভার স্তর হিসাবে সঞ্চিত হয়ে হয়ে এই লাভা সমভূমি সৃষ্টি করে। এবং ক্ষারকীয় তরল ব্যাসল্ট লাভা বেশ অনেকটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে স্তরে স্তরে সঞ্চিত হতে থাকে এবং এটা স্বল্প উচ্চ সময়টা, এই সময়টা খুব একটা উচ্চতাটা খুব একটা কম নয়, একটু উঁচু, তাই এটাকে বলা হয় স্বল্প উচ্চ সমভূমি। এবং একই সঙ্গে যেহেতু তরল ব্যাসল্ট ক্ষারকীয় লাভা দ্বারা গঠিত তাই এর উপরিভাগটা দেখতে হয় চ্যাপ্টা এবং প্রান্ত ভাগটা সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে যায় এবং উর্বর কালো মাটি দ্বারা আবৃত হয়। দেখো আমাদের ছবিতে আমরা দেখতে পাচ্ছি গুজরাটের মালব সমভূমি, এটা একটি লাভা সমভূমির উদাহরণ। নেক্সট বাজাদা সমভূমি। বাজাদা সমভূমি মরু এবং মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশের নিচু অংশে বায়ু এবং জলধারা বাহিত ছোট ছোট প্রস্তরখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে এই বাজাদা সমভূমি সৃষ্টি করে। এবং এই বাজাদা সমভূমির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা উত্তল প্রকৃতির হয় এবং ঢাল খুবই কম হয়। আর স্থানীয় যে দেখো ছবি দেখতে পাচ্ছি প্লায়া হ্রদ, সেই প্লায়া হ্রদের কে কেন্দ্র করে গড়ে ওঠে এবং প্লায়া হ্রদের যে হ্রদ পৃষ্ঠের উচ্চতা সেই উচ্চতা বরাবরই এটি অবস্থান করে। নেক্সট আমরা বিভিন্ন সমভূমি পড়লাম, এবার আমরা পড়ব সমভূমির গুরুত্ব সম্পর্কে। দেখো পৃথিবীতে যত রকম ভূমিরূপ আছে অর্থাৎ পার্বত্য ভূমি, মালভূমি আর সমভূমি, তার মধ্যে সবথেকে বেশি সংখ্যক মানুষ বা সবচেয়ে বেশি নানান ধরনের অর্থনৈতিক কাজকর্ম সব কিছুই কিন্তু সমভূমিতেই বেশি দেখতে পাওয়া যায়। অর্থাৎ সমভূমির গুরুত্বটা একটু বেশি অন্যান্য ভূমিরূপের থেকে। তার কারণ হিসেবে প্রথমে যেটা আমরা বলবো যে মৃদু ভাবাপন্ন জলবায়ু, অর্থাৎ সমভূমিতে বৃষ্টিপাতের পরিমাণটাও মাঝারি, উষ্ণতাও মাঝারি, ফলে জলবায়ু কাজের জন্য, মানুষের কাজকর্ম করার জন্য একদম সুবিধাকর। তাই মৃদু ভাবাপন্ন জলবায়ু সমভূমির গুরুত্বকে আরও বেশি বাড়িয়েছে। আর একটা হচ্ছে জলের সহজলভ্যতা। জলের সহজলভ্যতা হচ্ছে সমভূমি অঞ্চলে খুব অগভীর অংশেই, সমভূমির তলায় খুব অল্প একটু গভীরে গেলেই আমরা ভৌম জলস্তর পেয়ে যাই এবং প্রচুর নদ নদী বাহিত হয় বলে জলের নানান রকম সুবিধা, যেটা পানীয় জল বলো, কৃষিকার্যের উপযুক্ত জল বলো, সেচের প্রয়োজনে জল বলো, শিল্পের প্রয়োজনে জল বলো, জলের সহজলভ্যতা কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে সমভূমিতে। নেক্সট যে গুরুত্ব সেটা হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য। সমভূমি অঞ্চলে বিশেষত উপত্যকা অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি নানান রকম খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে। যেমন আমরা বলতে পারি নদী উপত্যকা বা সমুদ্র উপকূলবর্তী অংশগুলোতে আমরা দেখতে পাচ্ছি কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তৈল প্রভৃতি পাওয়া যায়। যেমন দামোদর উপত্যকা, রাইন উপত্যকা আমরা কয়লা পাচ্ছি, আবার ব্রহ্মপুত্র উপত্যকা বা কাম্বে উপসাগর অঞ্চলে আমরা খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পাচ্ছি। সুতরাং খনিজ সম্পদের প্রাচুর্য রয়েছে। এছাড়া নানান রকমের অন্যান্য খনিজ যেমন নিকেল, ক্রোমিয়াম, টাংস্টেন এগুলো পাওয়া যাচ্ছে। এরপর হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কৃষির উন্নতি। সমভূমি অঞ্চল যেহেতু সমতল এবং মৃত্তিকা যেহেতু খুব উর্বর,
ফলে কৃষি উন্নতি ব্যাপকভাবে ঘটেছে। পৃথিবীতে যত কৃষি উন্নত অঞ্চল আমরা লক্ষ্য করব সবই দেখব সমভূমি অঞ্চলে অবস্থিত, এবং এই সমভূমি অঞ্চলে সমতল হওয়ার কারণে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতিও ব্যাপক। সেখানে আমরা সড়ক পথ, রেলপথ করতে কোনো অসুবিধা নেই। পাতাল রেল, আকাশপথ, জলপথ সব দিক থেকেই কিন্তু পরিবহন ব্যবস্থা জালের মতো প্রসারিত হয়ে সমস্ত জায়গার সাথে খুব ভালোভাবে যোগাযোগ ঘটিয়ে রেখেছে। তাহলে এই যে মৃদুভাবাপন্ন জলবায়ু, জলের সহজলভ্যতা, খনিজ সম্পদ আছে, কৃষির উন্নতিও ব্যাপক, পরিবহন যোগাযোগ ব্যবস্থা উন্নতিও রয়েছে, সুতরাং এইগুলোর হাত ধরেই আমরা কি দেখব যে শিল্পের কেন্দ্রীভবন ঘটে, মানে ভীষণ মাত্রায় ঘটে সমভূমি অঞ্চলগুলোতে। আমাদের কৃষিভিত্তিক শিল্প বা ধাতব শিল্পের বিকাশ আমরা দেখতে পাই সমভূমি অঞ্চলগুলোতে। যেমন আমরা বলতে পারি হুগলি শিল্পাঞ্চল, মুম্বাই পুনে শিল্পাঞ্চল, বা আমাদের রুর অঞ্চল, লন্ডন বেসিন, এই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত সমভূমি অঞ্চল শিল্পের দিক থেকে যথেষ্ট সমৃদ্ধশালী, অর্থাৎ সমভূমি অঞ্চলে ব্যাপকভাবে শিল্পের কেন্দ্রীভবন ঘটে। নেক্সট দেখো সেই একই কথা, যেহেতু শিল্পের সুস্থ পরিবেশ রয়েছে, পরিবহন যোগাযোগ ব্যবস্থা ভালো, সব কিছুই যেহেতু ভালো, ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, যেহেতু বাজার খুবই সমৃদ্ধশালী হয়, এবং শিক্ষা, জীবন জীবিকার সুবিধা, স্বাস্থ্য, পরিবহন সব কিছু যেহেতু খুব ভালোভাবে এখানে দেখা যায়, তাই সাংস্কৃতিক বিকাশও এখানে যথেষ্ট মাত্রায় ঘটে। তো সমভূমির এই অনুকূল প্রভাবের সাথে সাথে কিছু প্রতিকূল প্রভাবের কথাও আমরা জানব। যেমন সমভূমিতে যেহেতু নগরায়ন এবং শিল্পায়ন ব্যাপক মাত্রায় ঘটে, তাহলে খুব স্বাভাবিকভাবে সেখানে জনসংখ্যার অত্যন্ত বেশি, জনঘনত্ব অত্যন্ত বেশি, তাহলে তার ইমিডিয়েট প্রভাব হিসেবে আমরা কি দেখব, একটা ঘিঞ্জি পরিবেশের সৃষ্টি হয়, এবং সেই সঙ্গে পানীয় জলের সংকট দেখা যায়, কারণ প্রচুর পরিমাণে জল উত্তোলন হয় নানাবিধ কার্যের কারণে। এই পানীয় জলের সংকট, ঘিঞ্জি পরিবেশ, এর হাত ধরে যে সমস্যাটা আমাদের তৈরি হয় সেটা হচ্ছে দূষণ, অর্থাৎ সেখানে আমরা শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ প্রভৃতি নানান রকমের দূষণ দেখতে পাই। তো এই সমভূমির এই প্রতিকূল প্রভাবগুলোকে যদি আমরা কাটাতে পারি, তাহলে সমভূমির থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিরূপ আর কিছুই হতে পারে না। তাহলে আজকের আমাদের আলোচনায় আমরা কি জানলাম, তা সমভূমি কাকে বলে, তার বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের সমভূমির কথা জানলাম, এবং আর কি জানলাম যে সমভূমি আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার।